আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। চলে গেলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক কে? তিনি বাংলাদেশ জামাত ইসলামের জয়েন্ট সেক্রেটারি ছিলেন, সহকারী সেক্রেটারি জেনারেল। বাংলাদেশ জামাত ইসলামীর 6 জন জয়েন্ট সেক্রেটারি থাকেন, তার মতো তিনিও ছিলেন। শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামারুজ্জামান, ওনারাও জয়েন্ট সেক্রেটারি ছিলেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তিনিও জয়েন্ট সেক্রেটারি ছিলেন। তিনি গতকাল 4 মে 2025 বিকেলে আসরের সময় ইন্তেকাল করেন ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে। তো ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আলোচিত, সমালোচিত, বেশ নামকরা একজন ব্যক্তি। তিনি ইন্তেকালের পরে শোকের বন্যা বয়ে গেছে, শোকের ছায়া নেমেছে সারা দেশে। রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে জামাত ইসলামের যারা কর্মী নেতাগণ আছেন, তারা বিভিন্নভাবে তারা শোক প্রকাশ করেছেন। তো ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, উইকিপিডিয়াতে দেখলাম তার বয়স 75 থেকে 76 ছিল। দৈনিক আমার দেশ পত্রিকায় তাকে নিয়ে একটি প্রতিবেদন করেছে মৃত্যুর পরে। সেখানে বলা হয়েছে 79 বছর বয়স হয়েছিল। হতে পারে অনেক সময় ন্যাশনাল আইডি কার্ডে 2 বছর, 3 বছর, 5 বছর কম লেখা হয়ে থাকে, বা উইকিপিডিয়াতেও ভুল টুল থাকে। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুর পরে ছাত্র শিবিরের সাবেক 2 জন নেতার বক্তব্য শুনলাম। কান্না জড়িত ভাষায় কথা বলেছেন অ্যাডভোকেট শিশির মনির। তিনিও সিলেটে বাড়ি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখানে একটা কথা আছে যে জামাত হোক, কমিউনিস্ট হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে কোনো আদর্শের, যে কোনো রাজনৈতিক দলের, যে কোনো বর্ণের, যে কোনো ধর্মের হোক, সিলেটের প্রতি একটা আকর্ষণ থাকে, ভালোবাসা থাকে। তো অ্যাডভোকেট শিশির মনির বর্তমান আইন অঙ্গনে একজন নামকরা তরুণ আইনজীবী, জামাত ইসলামের আইনজীবী, জামাত ইসলামের লোক তিনি ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল ছিলেন। তো শিশির মনির তার কাছে যখন সাংবাদিক গিয়েছে, কান্না জড়িত ভাষায় তার বিভিন্ন স্মৃতিগুলো তুলে ধরেছেন। তিনি বলার চেষ্টা বলেছেন যে তার জীবনে ব্যারিস্টার রাজ্জাকের এতটাই প্রভাব, কোট আনকোট, যে তার পিতামাতার থেকেও বেশি প্রভাব ফেলেছে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তাকে খুবই স্নেহ করেছেন। তার আপনারা জানেন যে জুনিয়র হিসেবে যারা কাজ করে তারা সিনিয়রকে কতটা ভালোবাসে, শ্রদ্ধা করে। তো ব্যারিস্টার রাজ্জাকের স্পেশালি টেক কেয়ার, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তাকে স্পেশালি টেক কেয়ার করেছেন, ভালো কিছু শিখিয়েছেন। এজন্য বেশি তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েছেন শিশির মনির। এদিকে বরিশালের পটুয়াখালীতে বাড়ি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি পর্যন্ত হয়েছিলেন। এর আগে সেক্রেটারি, অন্যান্য বিভিন্ন পদে ছিলেন। তো তিনিও খুব আবেগ আপ্লুত হয়ে কেঁদে দিয়েছেন, চোখে পানি ছেড়ে দিয়েছেন। শফিকুল ইসলাম মাসুদ ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের অনেক স্মৃতি তিনি তুলে ধরেছেন। তার বিয়েতে কি উপহার দিয়েছে সেটা তিনি সেই বস্তুটার নাম উল্লেখ না করে তিনি বর্ণনা দিয়েছেন সুন্দর করে, অনেক স্মৃতি তুলে ধরেছেন। তো এরকম যার সাথে যার স্মৃতি আছে, যার ছবি আছে, সেগুলো ছেড়েছেন, কথা বলেছেন। যেরকম আমার দেশ পত্রিকার স্পেশাল করেসপন্ডেন্ট সাংবাদিক ওলিউল্লাহ নোমান, মজলুম সাংবাদিক, তার সাথে যে স্মৃতি ছিল লন্ডনে, তার বাসার কাছাকাছি 5 মিনিটের পথ লন্ডনে যে বাসা ছিল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের, এবং তার সাক্ষাৎকার নিয়েছেন, সেগুলোর স্মৃতি নিয়ে তিনি স্ট্যাটাস দিয়েছেন। বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শোক জানিয়েছেন। বিভিন্ন পত্র পত্রিকায় এসেছে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইন্তেকালের পরে। তো একজন জানিয়েছেন যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক চলে যাবেন
অসুস্থ আছেন, তার ক্যান্সার হয়েছে বা কিডনির সমস্যা, নানান কথা বলেছেন। কোট আর কোট এত তাড়াতাড়ি চলে যাবেন তিনি নাকি ভাবতে পারেননি। তো এটা বলেছেন জামাত ইসলামেরই একজন ব্যক্তি। এটা বলেছেন ব্রিগেডিয়ার আব্দুল্লাহ আল আজামি, ব্রিগেডিয়ার আব্দুল্লাহ আল আজামি, ব্রিগেডিয়ার আব্দুল্লাহ আমান আল আজামি, অধ্যাপক গোলাম আজমের ছেলে। তিনি জানিয়েছেন স্ট্যাটাস দিয়ে যে তিনি অসুস্থ, কিন্তু এত তাড়াতাড়ি চলে যাবেন তিনি নাকি বুঝতে পারেনি। তিনি স্ট্যাটাস দিয়েছেন আবেগ আপ্লুত হয়ে। শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল তিনি স্ট্যাটাস দিয়েছেন, শোক জানিয়েছেন। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি গেছেন ধানমন্ডিতে জানাজায়। ধানমন্ডি তাকওয়া মসজিদে দেশা জানাজা হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে যেতে পারিনি, তো গণমাধ্যমে দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি তিনি সেখানে গিয়েছেন। জানাজা পড়িয়েছেন তার এক ছেলে ব্যারিস্টার, তার পরিবারের সকলেই ব্যারিস্টার। তার দুই ছেলে ব্যারিস্টার, এক ছেলে তার জানাজা পড়িয়েছেন। তার ওসিয়ত ছিল তার ছেলেই যাতে জানাজা পড়ে। গত কয়েক মাস আগে তার চেম্বারে গিয়েছিলাম, তিনি ছিলেন না। তার কাছে যেদিন যাওয়ার কথা ছিল আমি যেতে পারিনি। আমি ব্যারিস্টার আব্দুল মোমেন ভাইয়ের সাক্ষাৎকারে ইন্টারভিউতে গিয়েছিলাম, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামের ছেলে, এবং সেখানে ব্যারিস্টার রাজ্জাক সাহেবের ছেলে ছিলেন। আমরা একসাথে ঈশার নামাজ পড়লাম। আমার বাম পাশে দাঁড়ানো ছিল ব্যারিস্টার রাজ্জাক সাহেবের আর এক ছেলে। তো খুব অমায়িক দেখেছি, পোলাইটলি কথা বলেন। তো ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে আমরা ছোটবেলা থেকে চিনি। তার একটা নামকরা একটা মামলা পরিচালনার কথা বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে বেশি মনে পড়ে। 2000 সাল, এখন থেকে 25 বছর আগে, ইটিভি 21 টেলিভিশন, জানেন যে লেডি লেন্থের যে শেখ হাসিনার বোন শেখ রেহেনা মালিকানা নিয়েছিল, তার মালিকানায় শুরু হয়েছিল 21 টিভি। বিটিভির টেরিস্টোরিয়াল সুবিধা ভোগ করেছিল তারা। তিনি সেই আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীনই এই মামলা পরিচালনা করেছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তার প্রধান আইনজীবী ছিলেন ইটিভির বিরুদ্ধে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এই মামলাটার কথা আমার বেশি মনে পড়ে। আমি তখন গণমাধ্যমে খোঁজখবর রাখতাম। তখন গণমাধ্যমগুলোর প্রধান শিরোনাম হয়েছিল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তৎকালীন সময়ে বাংলাদেশের বাঘা বাঘা যে বর্ষিয়ান যে আইনজীবীরা, ব্যারিস্টার রফিকুল হক, ব্যারিস্টার ইশতিয়াক আহমদ, ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার রুকনুজ্জামান, ব্যারিস্টার আমিরুল ইসলাম সহ বড় বড় আইনজীবীরা ইটিভির পক্ষে ছিল। আপনারা জানেন যে আইনজীবীদের নাম বলেছি, তারা কোন ধরনের আইনজীবী। তো ডক্টর কামাল হোসেন সংবিধান প্রণেতা তাকে বলা হয়ে থাকে। ব্যারিস্টার ইশতিয়াক আহমদ তিনিও সংবিধানের সাথে জড়িত ছিলেন, সংবিধান লেখায় 1972 সালে, 71 সালের পরে। তিনি একসময় মন্ত্রী পদমর্যাদা উপদেষ্টাও ছিলেন। তার ছেলে বর্তমানে চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই ধরনের বহু বাঁকা বাঁকা আইনজীবীরা ছিলেন ইটিভির পক্ষে, বিপক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। সেই মামলায় বিজয়ী হয়েছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। আমি জানি না, তার একজন সমালোচক আমাকে বলছেন, আমার বন্ধু মানুষ, তিনি একজন প্রফেসর, তিনি আবার গত বছর আমার সাথে এক আলোচনায় ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে তিনি যথেষ্ট সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন তিনি জীবনে খুব কম মামলায় জিতেছেন। জামাত ইসলামের এই নেতাদেরকে মেরে ফেলেছে ভারতীয় কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার। এখানে মানবতাবাদী অপরাধ নাম দিয়ে যে মামলা দেওয়া হয়েছে, এখানে ভালো একজন আইনজীবী তাদের হায়ার করা দরকার ছিল জামাত ইসলামের। আমি বললাম অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন তো অনেক প্রবীণ আইনজীবী, তাকে তো নিয়েছিল। সে বলে তার সব ক্ষমতা তার কাছে ছিল না, এটা ছিল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এবং তাজুল ইসলামদের কাছে। অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক নামে একজন ছিল জামাত ইসলামের ডিফেন্স আইনজীবী। তো ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কথা বললেন যে তিনি খুব কম মামলায় জিতেছেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক নিজের মন গড়া সিদ্ধান্তে একতরফাভাবে মামলাগুলো চালিয়েছেন, কারো পরামর্শ নেননি।
অনেক ভুল সিদ্ধান্ত এসেছে, তিনি মামলাটা ভালোভাবে যুক্তি তর্ক দিয়ে চালাতে পারেননি, জামাত ইসলামের অনেক অপূরণীয় ক্ষতি করেছেন। তারা হয়তো মেনেই ফেলতো, কিন্তু একটু আইনি আরো লড়াই করা দরকার ছিল, এটা বলেছেন একজন প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন, আমার বন্ধু মানুষ, তিনি সিনিয়র ব্যক্তি, আমি অনেক জুনিয়র, কিন্তু তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। গত বছর এক আলোচনা করেছিলেন, মানুষ ইন্তেকালের পরে সমালোচনা নিষেধ আছে। আমি ব্যক্তিগতভাবে সমালোচনা করছি না, এটা একজনের ওপিনিয়নটা বললাম। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা যাওয়ার পরে বহু জনে স্ট্যাটাস দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রত্যেকেই জাতীয় পর্যায়ে নামকরা ব্যক্তি, অনেক নামকরা সাংবাদিক, বুদ্ধিজীবীরা স্ট্যাটাস দিয়েছেন, বহু মিডিয়াতে নিউজ হয়েছে। শহীদ আলী আহমদ মোহাম্মদ মুজাহিদের ছেলে মাবরুর, একজন তরুণ, তিনিও একটা স্ট্যাটাস দিয়েছেন আব্দুর রাজ্জাক সম্পর্কে। তো ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বেশি সমালোচিত হয়েছেন, তিনি জামাত ইসলাম থেকে বের হয়ে গিয়েছিলেন, তিনি এবি পার্টিতে জয়েন করেছিলেন, এবি পার্টির উপদেষ্টা হিসেবে তিনি জয়েন করেছিলেন। তো জানেন জামাত ইসলামের থেকে শিবিরের কিছু সাবেক নেতা মুজিবুর রহমান মঞ্জুর সহ কয়েকজন বেরিয়ে এই বিপার্টিতে ডিফেন্স আইনজীবী তাজুল ইসলাম তিনিও ছিলেন, তারা অনেকে চলে গিয়েছিলেন। তো এই এবি পার্টির সম্পর্কে আপনারা জানেন, যারা কখনো বলে আমাদের কোনো আদর্শ নাই, কখনো বলে আমরা মুক্তিযুদ্ধের চেতনায়, কখনো বলে প্রগতিশীলতা আমাদের আদর্শ ইত্যাদি কোটানকোট, তাদের বিভিন্ন উল্টাপাল্টা কাজকর্ম এগুলো আমরা দেখছি। পার্টিটা করার সময় তারা লাইসেন্স পেয়েছে দল করার আবশ্যক ফ্যাসিজম আওয়ামী লীগের সময়। তো সেই পার্টিতে যখন তিনি অ্যাডভাইজার হয়ে গেলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, এটা অনেকেই তার সমালোচনা করেছেন। আবার তিনি ইন্তেকালের পর অনেকে বলেছেন জামাত ইসলাম তাকে মূল্যায়ন করতে পারেননি। আবার ইন্তেকালের অনেক পূর্বেও কেউ কেউ বলেছেন তাকে জামাত ইসলাম মূল্যায়ন করতে পারেননি। আবার শহীদ কামারুজ্জামান তিনি জেল থেকে বই লিখেছেন জামাত ইসলামের জন্য করণীয় কি কি, কিছু পরামর্শ দিয়েছিলেন। তো সব মিলিয়ে অনেক সমালোচক আছেন যে জামাত ইসলামী অনেকে মূল্যায়ন করতে পারেন না, অনেক কারেকশন হন না, তার কিছু কারেকশন সংশোধন দরকার রয়েছে। এখন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক কেন গিয়েছিলেন, ভিতরে কি সমস্যা আমরা জানি না। তিনি যখন চলে গিয়েছিলেন এবি পার্টিতে অনেকে বলেছিলেন তার আগে থেকে অনেক সমস্যা আছে, অনেক নেগেটিভ কথা শুনেছি। যারা প্রবীণ ব্যক্তি জামাত ইসলামের সাথে জড়িত ৮০ দশক থেকে রোপণ সদস্য ছিলেন, এ ধরনের কারো কাছ থেকে একটি কথাও আমি শুনেছি। তো জানি না, মহান আল্লাহ তাআলা ক্ষমার মালিক। জামাত ইসলামী করলেই যে জান্নাতে যাবে বিষয়টা এরকম না। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ভদ্রতা, তার স্মার্টনেস সম্পর্কে দেশের সুশীল সমাজের কাছে, যারা লেখক, সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষাবিদ, বিভিন্ন অঙ্গনে তার প্রশংসা রয়েছে। আমি একটা কোম্পানিতে চাকরি করতাম, সেখানে একজন ডিরেক্টর, মালিক, কোম্পানির মালিক, তিনি তার যথেষ্ট প্রশংসা করতেন, অথচ তারা জামাত ইসলামের সংগঠনের ধারে কাছেও না। তিনি আমেরিকার ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, BBA পাস করেছেন, তার বয়স 50-এর উপরে, প্রায় 60-এর কাছাকাছি। তিনি বলেছেন আওয়ামী লীগ আমলে কয়েক বছর আগে, 4-5 বছর আগের কথা প্রায়, তিনি বলেছেন জামাত ইসলামের একজন লোকের কথা 5 বছর আরো বেশি হবে, প্রায় 6-7 বছর আগে, 7-8 বছর আগের কথা। তিনি বলেছেন যে জামাত ইসলামের একজন লোককে আমার খুবই পছন্দ হয়, খুবই পছন্দ হয়, আমার চায় তার সাথে দেখা করতে মন চায়। কিন্তু আমি বললাম দেখা করেন? তিনি বলেন না, আমি বাংলাদেশের থেকে তার সাথে দেখা করবো না, লন্ডন বা আমেরিকা ওদিকে থেকে তার সাথে দেখা করবো, খুবই পছন্দের লোক আমার। তিনি ভদ্রতার মাধ্যমে কিভাবে আইন পেশা চালিয়েছেন, কিভাবে উত্তেজিত হতেন না, আর কিভাবে ডিফেন্স আইনজীবী ছিলেন আওয়ামী লীগ, জামাত ইসলামের। আওয়ামী লীগের যে উগ্রপন্থী আইনজীবী তাদের সাথে কিভাবে লড়েছেন সেটা আমরাও দেখেছি। কিভাবে তিনি মিডিয়া ফেস করতেন, খুবই ভদ্র ভাষায়, সাবলীল ভাষায়
ঠান্ডা ভাষায়, খুবই স্মার্টনেস অবস্থায় কথা বলতেন। খুব সুন্দরভাবে অল্প শব্দ দিয়ে, অল্প কথা দিয়ে তিনি স্বল্পভাষী ছিলেন। এত সুন্দরভাবে, এত স্মার্টনেস অবস্থায় অন্য কোনো আইনজীবীকে সচরাচর আমরা দেখিনি যে কথা বলতেন। আমাদের সুপ্রিম কোর্টে, আমাদের হাইকোর্টে, আমাদের বিচারাঙ্গনে অনেক আইনজীবী আছে, শত শত হাজার হাজার আইনজীবী আছে। অনেক নামকরা আইনজীবীকে আমরা মিডিয়া ফেস করতে দেখি। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মতো এত সুন্দর মিডিয়া ফেস করতে কাউকে দেখিনি। এবং তিনি তো সিনিয়র আইনজীবী ছিলেন। জামাত ইসলামী একজন জয়েন্ট সেক্রেটারি, একজন ব্যারিস্টার এত ভদ্র স্মার্ট হতে পারে, সেটা বাহিরে অনেক আলোচনায় ছিল তখন। তারা অনেকেই বলেছেন যে হ্যাঁ, শেখ হাসিনা তো এদেরকে মেরেই ফেলবে জামাত ইসলামের নেতা, কিন্তু আইনজীবীটা সেই ধরনের লেভেলের, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা এটা ইতিবাচকভাবে বলার চেষ্টা করেছেন। তো ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এবি পার্টিতে যাওয়ার পরে লন্ডনে চলে গেলেন। শেখ হাসিনার চাপে পড়ে তিনি লন্ডন যেতে বাধ্য হলেন। শেখ হাসিনা তাকে যেতে বাধ্য, ভারতীয় আধিপত্যবাদী যে সরকারটা ছিল তারা তাকে দেশ ত্যাগে বাধ্য করেছিল। আপনারা জানেন যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ব্রিটিশ কোর্টের একজন নামকরা আইনজীবী ছিলেন। তিনি সেখানে ল প্র্যাকটিস করেছিলেন। তো সেখানে গিয়ে আবার তিনি জয়েন করলেন। তার পরিবারের লোকজন সেখানে আছে, তার একটা সার্কেল সেখানে আছে। সিলেটি থাকার কারণে স্পেশালিটি তো থাকি লন্ডনে। তো যাই হোক, তিনি সেখানে থেকে বিবিসিতে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। এই সাক্ষাৎকারটা থেকে আমার মনটা খারাপ হয়ে গেছিল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ব্যাপারে। এই বিবিসির যে সাক্ষাৎকারটা দিয়েছিলেন, ইন্টারভিউটা যার কাছে দিয়েছিলেন, তিনি একজন হিন্দু ধর্মের অনুসারী। তো সাংবাদিকের ধর্ম নিয়ে প্রশ্ন তুলছি, বলতে পারেন এটা তো আপনার পেশাদারিত্বের কথা হতে পারে না। আপনারা জানেন আমাদের আন্তর্জাতিক মিডিয়াতে বিভিন্ন জায়গায় অনেক হিন্দুরা আছে, তারা অনেকেই ভারতের মিশন নিয়ে কাজ করে। তো বিবিসিতে জামাত ইসলাম থেকে চলে যাওয়ার পর এবি পার্টি থেকে যখন যোগ দিলেন তিনি, তখন বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন সেই সাংবাদিক ভারতের পক্ষে, ভারতের নাম উচ্চারণ না করে বা ভারতের মিশন অনুযায়ী। তো তিনি সেই ৭১-এর কাহিনী তুললেন, এক সাংবাদিক, ৭১-এর মুক্তিযুদ্ধ। তো সেখানে কোট ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামাত ইসলামের একটা ভুল বললেন, সে জামাত ইসলামী কেন ক্ষমা চায় নাই, তার ক্ষমা চাওয়া দরকার ছিল, সেটা নাকি তিনি বলেছিলেন, জামাত ইসলাম মানেননি। আমার ভুল হতে পারে, আর্কাইভে আছে বিবিসিতে সেই সাক্ষাৎকার, অনেকে দেখে নিতে পারেন। তবে এটা সত্য যে তিনি ক্ষমা চাওয়ার প্রসঙ্গটি এনেছেন, ক্ষমা চাওয়াটা দরকার ছিল সেটা তিনি বলেছিলেন। এই কথাটা যখন তিনি বলেছিলেন, আমার খুব খারাপ লেগেছিল যে জামাত ইসলামের একজন জয়েন্ট সেক্রেটারি, সহকারী সেক্রেটারি জেনারেল, একসময় তিনি যদি জামাত ইসলামীতে থাকতেন, এখন ডাক্তার শফিকুর রহমান না হয়, আমির না হয়, তিনি হতে পারতেন আমির জামাত। এই ধরনের একজন সিনিয়র ব্যক্তি, যে ৭০ দশক থেকে যিনি জামাত ইসলাম করেন, এত পুরনো একজন ব্যক্তি, তিনি কিভাবে সেই আওয়ামী লীগের লোকজন যে চেতনার বয়ান বলে, যে ক্ষমা চাওয়ার কথাগুলো বলে, তথাকথিত প্রগতিশীলরা, ইন্ডিয়ান স্পাইরা, সেই কথাটা তালে তাল নিয়ে তিনি কিভাবে বলতে পারলেন? মনে হলো যে এই মাথা নিয়ে তিনি জামাত ইসলাম করতেন। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা ক্ষমার মালিক। তিনি শেষ জীবনে অসুস্থ অবস্থায় লন্ডন থেকে দেশে আসলেন ৫ আগস্টের পরে, বিপ্লবের পরে। দেশে এসে তিনি কোর্টেও যাতায়াত করেছেন, বিভিন্ন মিডিয়ায় কয়েকটা সাক্ষাৎকার, ইন্টারভিউ দিয়েছেন। এক ইন্টারভিউতে তো আমি যেতে পারিনি, বললাম, তার ছেলের কাছ থেকে নাম্বার এনেছিলাম ইন্টারভিউতে যাওয়ার জন্য। আর আমার জুনিয়র ছোট ভাই সাংবাদিক, সে গিয়ে ইন্টারভিউ আনতে গিয়েছিল, আমি যেতে পারিনি সেদিন। মহান আল্লাহ তাআলা ক্ষমার মালিক। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের অনেক সুনাম শুনেছি, দেখেছি, ছোটবেলা থেকে তাকে চিনি।
আমার আব্বার কাছ থেকেও তার কথা শুনেছি বা বলেছিলাম তাকেও চিনেন কিনা। যেহেতু আমার আব্বা একটি সংস্থার বড় দায়িত্বে ছিলেন, জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা, আওয়ামী লীগের কেন্দ্রীয় বহু নেতা, বিএনপির বহু কেন্দ্রীয় নেতা, জাতীয় পার্টির এরশাদ সহ বহু কেন্দ্রীয় নেতা, রাজনৈতিক অঙ্গনের কমিউনিস্ট পার্টির লোকদের সাথেও, নেতাদের সাথেও আব্বার একটা সুসম্পর্ক ছিল, সামাজিক সুসম্পর্ক, পরিচয় ছিল। জামাত ইসলামের নেতা, কেন্দ্রীয় নেতাগণ সহ বাম এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতাদের সাথে সম্পর্ক ছিল। তো বলেছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাককেও চিনি, তার চেয়ে বড় একবার ধানমন্ডিতে গিয়েছিলাম, আব্বার কাছে শুনেছিলাম। তো যাই হোক, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন। বাংলাদেশে বহু ব্যারিস্টার ইন্তেকাল করে, এত আলোচনা দেখিনি, এত শোকের ছায়া আমি দেখিনি। এমনকি সাবেক উপরাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন শেষ দিকে, কিন্তু তিনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, একজন উপমহাদেশের একজন শ্রেষ্ঠ আইনজীবী, বাংলাদেশের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি ইন্তেকালের পরও এরকম শোকের ছায়া আমি দেখিনি। তিনি ইন্তেকাল করেছেন, বড় করে নিউজ হয়ে গেছে, চলে গেলেন ব্যারিস্টার মওদুদ ইত্যাদি লেখা ছিল। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইন্তেকালের পরে যেভাবে শোক এসেছে চারদিক থেকে, এরকমটা তখনও দেখিনি। ব্যারিস্টার নাজমুল হুদা ইন্তেকাল করেছেন, তখন তো কেউ শোক প্রকাশই এভাবে করেননি। অথচ তিনিও একজন অনেক সিনিয়র আইনজীবী ছিলেন, মন্ত্রী ছিলেন, বড় রাজনীতিবিদ ছিলেন। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা ক্ষমার মালিক। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তিনিও ভুল ত্রুটির ঊর্ধ্বে নন, ফেরেশতা ছিলেন না, মানুষ ছিলেন, তার ভুল হতে পারে। মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুন। আসসালামু আলাইকুম।